হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে বাজে হচ্ছে 9:30টার মতো, শনিবার। কাজকর্ম খুব বেশি কিছু নাই, যে কারণে এখন আজকে একটু ঘোরাঘুরির প্ল্যান করছি। স্টকহোমের আশেপাশেই ঘুরবো। আমরা আসলে যেই জায়গাটাতে যাবো সেই জায়গাটা ইনফ্যাক্ট আমরা যে সাইডে থাকি সেটা হচ্ছে উল্টা পাশে। আমরা থাকি হচ্ছে নর্থে, যাবো সাউথের দিকে। সেই জায়গাটার নাম হচ্ছে ইস্তুরা স্যান্ডসবি। ইস্তুরা মানে হচ্ছে বড়, আর স্যান্ডসবি হচ্ছে আপনার হচ্ছে মানে বিচের পাশে। তো এখানে একটা ক্যাসেল আছে। ক্যাসেলটা আমাদের আসলে স্টকহোমে দেখার মতো যে জিনিসগুলো আছে তার মধ্যে ক্যাসেলগুলোই বেশ অন্যতম আর কি। আর ইনফ্যাক্ট ভালো লাগে, ক্যাসেলের মধ্যে অনেক কিছু থাকে তো একটা ক্যাসেল কম্পাউন্ডের মধ্যে। সো মানে খারাপ লাগবে না সব কিছু মিলায়। জার্নিটা একটু লম্বা হবে, জার্নিটা প্রায় আপনার 153 কিলোমিটার। সো ধরে নেওয়া হচ্ছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে। যদিও এটা একটা বড় একটা অংশ হচ্ছে 130 কিলোমিটার স্পিডের হাইওয়ে। সো হয়তো 1.5 ঘন্টা লেগে যাবে তারপরেও। তো আমাদের সাথে থাকেন, দেখি আমরা কোথায় কোথায় যাই। আর এই মুহূর্তে আছে তারাজ, আর এবার যাবেন। আমরা মোটামুটি 50 কিলোমিটার পার হয়ে গেছি, সামনে আরও 115 কিলোমিটার। এটা হচ্ছে E18 হাইওয়ে, যেটা দিয়ে আসলে নরওয়েতে সরাসরি যাওয়া যায় অসলো পর্যন্ত। নরওয়ে বললে ভুল হবে, আসলে এটা অসলোর রাস্তা। আর সামার শেষের দিকে, এই সামারটা কেন জানি মনে হচ্ছে একটু লম্বা হয়েছে না এবার সামারটা। আচ্ছা, আসছে আগে যাচ্ছে দেরিতে। আজকে টেম্পারেচার কত ছিল? 16, 17, 16। রোদ থাকার কারণে, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা যে হাইওয়েতে যাচ্ছি এটা হচ্ছে এখন 110-এর হাইওয়ে। এটা সামনে গিয়ে 120-এর হয়ে যায়। 120 হলে সেখানে মোটামুটি 30 বা 140-এ চালানো যায় গাড়ি। তো সেক্ষেত্রে আমাদের জার্নিটা হয়তো কিছুটা ফাস্টার হবে। আমরা এন শপিং কমিউনে ঢুকতে যাচ্ছি। না না, আমরা এই রাস্তা দিয়ে গেছি। এই রাস্তা দিয়ে তো এন শপিং এর ভেতরে ঢোকা হয়নি। গাড়ির RPM 4000 এটা গিয়ে গেছে, উঁচু জায়গাটা। না না, আমরা এখন 110-এর হাইওয়েতে 120টা ক্রস করে গেছি না। কত লাগবে আর? 78 মিনিট, 78 কিলোমিটার, 78। সম্ভবত সামনে কান্ট্রি রোড আছে কোনো এক জায়গাতে। ওরে বাবা, স্পিড 140-এর উপরে তুলে দিচ্ছি। সামনে বন্ধ করো না, সামনে খেয়াল করে দেখো, একটা সোলার প্ল্যান্ট আছে। এবং এই রাস্তায় মানে সোলার পাওয়ার প্ল্যান্ট। এই রাস্তায় এর আগেও একটা দেখলাম। এটা কিন্তু এর আগের বার দেখি নাই। গতবার এই সোলার প্ল্যান্টটা দেখছি। না না, এটা গতবারে ছিল, বাট আগেরটা নতুন। মানে আমরা আগে যেটা দেখলাম না, ওইটা নতুন ছিল। বোঝা যাচ্ছে না যে কত। ও, অনেকগুলো। তারপর আবার এটা দেখো, খেয়াল করে, এটা কিন্তু অটো ট্র্যাক করে। মানে সোলার ইয়েটাকে, সূর্যটাকে অটোমেটিক ট্র্যাক করে। আমাদের ওখানে যেটা লাগানো আছে ওটা সামহাও হয়তো ম্যালফাংশন করছে, বাট এটা হচ্ছে সোলার, মানে সূর্যকে অটোমেটিক ট্র্যাক করবে। আরে বাঁচতে বাবা, আস্তে। আরেকটা স্লট দেখতেছি। Exit the roundabout onto Route 56. Continue on Route 56 for 6 kilometers. আরো 40 কিলোমিটার, 35 মিনিট। 100 কিলোমিটার স্পিডের হাইওয়ে। বেশি লম্বা রাস্তা মনে হচ্ছে। না, আমি তো এই কারণে
ব্যারিকেডটা। সামনে হচ্ছে হ্যাঁ বাবা টোক না, হ্যাঁ টোক, ও আচ্ছা টোকো তো আছে দেখি। সামনে ট্রেন লাইন আর হচ্ছে সামনের ব্রিজটা খুলে দিয়েছে, কোনো একটা হয়তো বড় একটা জাহাজ যাবে। ও এই জন্য আমাদের কি ওয়েট করতে হবে? হ্যাঁ যা একটু সামনে গেলে আমরা দেখতে পেতাম, শিপ দেখতে পেতাম। ব্রিজ ওপেন করেছে তারা, যে ব্রিজ ওপেনের সিগন্যাল। টাটা, একটু হ্যালো বলো তো। ব্রিজটা দেখতে পাচ্ছ? ব্রিজটা যে উঠে আসবে এটা কিন্তু ব্রিজ। কোনটা? আরে যে এটা হ্যাঁ এত কাছে? হুম ও এত বড় ব্রিজ নামতে অনেক টাইম লাগবে। কাছে থাকলে ভালো হতো, তাই না? সামনে থাকলে ভিডিও করা যেত। কিন্তু এখানে দুইটা ব্রিজ ছিল, একটা হচ্ছে রেল পাশে ট্রেন লাইনের ব্রিজ আর আরেকটা হচ্ছে তোমার রাস্তার ব্রিজ। ওই ট্রেন লাইনের ব্রিজটা যে এইভাবে ওঠানো যায় সেটা আমি কখনো দেখিনি, এটা প্রথম দেখতেছি আর কি। নামছে এখন। হ্যাঁ এখন নামছে সবগুলো। আমাদের পিছনে অনেকগুলো গাড়ি জমা হয়ে গেছে, সামনেও। আরো 35 কিলোমিটার। এই তারা একটু হ্যালো বলো। হ্যালো হ্যালো, আরে বলো হ্যালো। ওকে ওকে। তুমি কিছু বলতে বললে তুমি কান্না শুরু করো। এখানে প্রচুর বাড়িঘর, প্রতিটা বাড়িঘরের উপরে সোলার প্যানেল। জাস্ট ইমাজিন এত বড় একটা ব্রিজ কেমন করে পুরো আকাশে পুরো উঠায় নিল। অদ্ভুত লাগতেছে। এই খাঁচা খাঁচাগুলো আগে দেখতেই পাইনি। হ্যাঁ দেখে বেশি অবাক এই লাগছে। পুরো ব্রিজটাকে মানে বিশাল লম্বা ইয়ে ছিল। ও আর এইখানে ইয়ে নাই তোমার, এই ব্রিজের এই পাটটুকুতে কোনো কারেন্ট নেই, লাইনগুলো যার কারণে লাইনগুলোকে উঠাতে হয়নি ওই জন্য। লাইনগুলো উঠাতে নেই। এটা তোমার হচ্ছে ইয়ে ছাড়াই মানে ওই ভেলোসিটিতেই তোমার হচ্ছে এটা কভার করে যায় আচ্ছা, ট্রেন যখন যায়। ওইখানে আবার একটা স্টেশনও আছে। ট্রেনের স্টেশন। হ্যাঁ এক্লিস্ট না কমিউনে ঢুকে গেছি। হ্যাঁ এটা স্কিলস টুনা এই টাইপের নাম, মানে আমিও প্রথমে এক্লিস টুনা বলতাম। স্কিলস টুনা কান্ট্রি রোড। এখানে স্পিড হচ্ছে 70 কিলোমিটার। রাস্তাটা সুন্দর না? হ্যাঁ রাস্তাটা বড় বড় গাছ ছায়া ঘেরা এখন বাংলাদেশের গ্রামের রাস্তাগুলো তার থেকে অনেক বেশি পরিষ্কার আর রাস্তাগুলো ভালো। হঠাৎ করে দেখি যে স্পিড হচ্ছে 160। 160? হ্যাঁ কোথায়? পরে দেখলাম ওটা হচ্ছে ট্রেনের স্পিড। সুইডেনের হাইয়েস্ট স্পিড হচ্ছে 120 হাইওয়ে গাড়ির জন্য। সর্বোচ্চ মানে বি ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্সের জন্য হচ্ছে যে 120 হাইয়েস্ট স্পিড। এই গাড়িটা খুব করতেছে। হ্যাঁ বিশাল বড় একটা, কিন্তু এগুলো ইয়ে না, এগুলো অটো ট্র্যাকিং না, একদিকে শুধু ডিরেকশনাল। তবে এটা বিশাল বড়, কত কিলোওয়াটের ঠিক বোঝা যাচ্ছে না। কিরে সব গাড়ি দিয়ে যাবে চলে যাচ্ছে, বুঝতেছি না। আমাদের খুব বেশি দূর আর নাই, 3.4 কিলোমিটার। তারপরেও বলছে 6 মিনিট লাগবে। সেরিয়া বলো আস্তে আস্তে। এটা E20 মনে হয় আমরা কখনো উঠিনি। E18 আর E4। হ্যাঁ E18 আর E4। E20 কোথায় যায়? কোন দেশে? এটা কনফার্ম না। নরওয়ে তো না বোধহয়, নরওয়ে তো E18। না এগুলো মানে এক দেশে মাল্টিপল তোমার এর রাস্তা থাকতে পারে। আচ্ছা E20 দিয়ে নরওয়ে তো হয়তো যাওয়া যায়। হয়তো আমরা কি স্লটের টার্ন নিচ্ছি? হ্যাঁ 200 meters, turn right. আমাদের পার্কিং, আমরা কি ভেতরে কি আর যেতে পারবো? তো চলো আগে যাই আর একটু। কিন্তু পার্কিং মনে হচ্ছে এইখানেই।
গাড়িতে না না, ওর পরে যাওয়া যাবে না, ওই যে ওর পরে যাওয়া যাবে না। ওই যে স্লটস পার্কিং। হুম। তারা জারি রেডি হও হাঁটার জন্য। ওই যে স্লট দেখা যাচ্ছে। স্লট অলমোস্ট প্রায় 2 ঘন্টা ড্রাইভিং শেষে আমরা চলে আসছি। এটা হচ্ছে স্লটটা এন্ট্রি, স্লটটা ভেতরে, স্লটটা বেশ ভেতরে, আর কিন্তু হাঁটতে হবে। ছিল আমরা গেটে ইলেকট্রনিক লক দিয়ে কনফিউজ হয়েছিলাম, পরে দেখলাম যে অটোমেটিক্যালি খোলা যায়। খায় নাও না। হ্যাঁ চলো, এই সাইডে অনেকগুলো ঘোড়া। তারাজ আসো দেখি, ঘোড়া দেখি। হ্যাঁ ঘোড়া, অনেকগুলো ঘোড়া। ঘোড়া দেখতে পেয়েছো? ঘোড়া ঘোড়া দেখেছো তারাজ? তোমার দুই ঘাড়ে দুই পাশে রেখে হবে, এক পাশে হ্যাঁ এইখানে 2টা ঘোড়া, ছোট ঘোড়াটা কিন্তু বাচ্চা না, বুঝছো? হ্যাঁ ঘোড়া। ঘোড়ার সঙ্গে তোমার ছবি ছবি দেখাচ্ছে। ঘোড়া দেখছো? আরে হাত দিলে শর্ট খাবা, হাত দিও না। দূর থেকে দেখো, হাত দিলে শর্ট শর্ট করতে পারে। ইলেকট্রিক শক লাগবে, একেবারে ধরে তখন হচ্ছে খো হয়ে যাবে, বুঝছো? এখানে একটা কফি ক্যাফে। তারাজ চলো আমরা দেখি কফি পাওয়া যায় কি। হ্যাঁ কি তুমি জুস নিবা? ওকে, কোনটা নিবা জুস? ওকে ঠিক আছে, আমি নিচ্ছি, দাঁড়াও। ওকে একটু ওয়েট করো। তো শেষে কফি পেলাম আর তারাজের হাতে। তারাজ তোমার হাতে কি জুস? রেস্টুরেন্টটা সুন্দর, অনেকেই। হ্যাঁ তারাজ ওকে ওকে, আসো 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 তারাজ, চলে আসো। সামনে ক্যাসেল, ক্যাসেলটা বেশ সুন্দর এবং এরিয়াটা বেশ বড়। হ্যাঁ আসো, চলে আসো, গুড বয়। অন্যান্য যে স্লটগুলো আছে সেই স্লটগুলো থেকে এই স্লটটা একটু ডিফারেন্ট। অন্যান্য স্লটগুলো সাধারণত দেখা যায় একটা পোর্শন থাকে হচ্ছে স্লটের মালিকদের জন্য, যারা বসবাস করে, আর বাকিটা সাধারণত হোটেল বানায় ফেলা হয়। এই স্লটটা পুরোটাই হচ্ছে এখন মালিকরা থাকে, যার ফলে এটা প্রাইভেট অমরুদ হিসেবে ডিক্লেয়ার্ড, এবং যে কারণে আমরা এখানে সরাসরি ভেতরে যেতে পারবো না। আমরা আমাদের বাইরে যেতে হবে, বাইরে থেকে দেখতে হবে পিছন সাইড দিয়ে। ছোট একটা ব্রেক নিয়েছি আমরা, জাস্ট কিছু জুস, কফি আর ইনফ্যাক্ট হালকা কিছু ব্রেড টাইপের কিছু খাবার খাওয়ার জন্য। এই ক্যাসেলটা বেশ বড় সড়ো এলাকা জুড়ে, বেশ বড় সড়ো এলাকা জুড়ে, আগে যেটা বলছি। আর দেখে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটার তৈরি হয়েছিল হচ্ছে 1848 সালে। আর এটা খুব বিশেষত একটা আছে, কী কারণে এভাবে তৈরি করা আমি ঠিক জানি না, বাট এটা টোটাল নাম্বার অফ উইন্ডো হচ্ছে 365টা। যদি আমি এখান থেকে কাউন্ট খুব বেশি করতে পারছি না,
বাট 365টা কোথায় আছে আমি কনফার্ম না, তবে গুনতে হবে, থাকতে পারে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটার যে ভেতরের রুম হচ্ছে 52টা। সো 52 সপ্তাহে 1 বছর আর 365 দিনে 1 বছর। এরা বছরের কোন জিনিসটাকে টার্গেট করে এই ডিজাইনটা করছে আমি আসলে এখনো কনফার্ম না। টেম্পারেচার 15 ডিগ্রির মতো, সূর্য থাকার কারণে আসলে খুব একটা গায়ে লাগছে না। আমরা পেছন সাইডে যাওয়ার চেষ্টা করব ক্যাসেলের। আর যেটা বলছিলাম যে এখানে আসলে প্রাইভেট অমরুদ বলে ডিক্লেয়ার্ড, সো এখানে ঢোকা যাবে না, এই সাইড দিয়ে ঢোকা যাবে না। এটা হচ্ছে ক্যাসেলের সামনের পার্ট। সুইডেনের একটা লম্বা পতাকা ঝুলছে। আমরা দেখি আর অন্য কোনো সাইডে কোনো কিছু আছে কিনা। তারা একটু উদাসীন, শরীরটা মনে হয় একটু খারাপ মনে হচ্ছে, যে কারণে প্রায় সময় কোলে উঠে বসে থাকছে। আরিফ ভালো আছে, আরিফ ঘোরাঘুরি পছন্দ করে। এটা একটা ব্রিজ, এটা দেবী সাইডে কোথায় যাওয়া যায় কোনো আইডিয়া নেই। তারপর আমরা যাচ্ছি, দেখি দেখা যাক কোথায় যাওয়া যায়। হ্যাঁ গভীর পানি, জি হ্যাঁ গভীর পানি, হ্যাঁ 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 জি। এখানে কি গভীর পানি বাবা? আচ্ছা গভীর পানি না, ওকে ঠিক আছে। হ্যাঁ আমাদের আরেক পাশে আমরা চলে আসছি, এই পাশ থেকে একটা ক্যাসেল সুন্দর হয়েছিল, তবে ক্যাসেলটা একটু মেনটেন করলে ভালো লাগতো আর কি। বাইরের অনেক জায়গারই রং চটে গেছে, তাই না? জানলাতে ঝুল লেগে আছে। জানলাতে ঝুল লেগে আছে না ঝুলে গেছে? ঝুল। ওকে। তুমি বললা যে এই সাইডে একটা ঘেরা দেওয়া অংশ, এখানে কি আছে আসলে? গরু ছাগল মনে হয় পালে নাকি? এটার সঙ্গে তো ক্যাসেলের ডিরেক্ট কোনো কানেকশন দেখতে পাচ্ছি না না, এটা জাস্ট এই পাশে আসার জন্য, এছাড়া কিছু নেই। হ্যাঁ চলো পাপা আমরা যাই। আমরা ওই পাশে যাব না, এই পাশ থেকে একজন ফটোগ্রাফার দেখতে পাচ্ছি যে হচ্ছে ক্যাসেলের মনে হয় কোনো একটা ছবি নেবে। আরও হয়তো ওইদিকে যাওয়া যেত, বাট বাচ্চা কাচ্চা সহ যাওয়াটা আসলে রিস্কি। না। এখন ধরো যে এই মানে আগস্ট সেপ্টেম্বর মাস, কিন্তু সব জায়গাতে বড় বড় ঘাস আর ভয় লাগছে। ওকে, তো আমাদের এটা আসলে কি লাস্ট পয়েন্ট ছিল মনে হয় না? আমরা তো রিটার্ন দিকে যাই রেস্টুরেন্ট। হ্যাঁ ওকে। আমার মাইক্রোফোন অনেকক্ষণ বন্ধ ছিল, সেটা খেয়াল করি নাই, তো যার ফলে মাঝখানের যে বেশ কিছু ভিডিও থাকবে সেই ভিডিওগুলো কোনো সাউন্ড থাকবে না। আর এই জায়গাগুলো হচ্ছে আসলে এদের ঘোড়াদের সব ট্রেনিংয়ের জায়গা। এগুলো সবগুলো আস্তাবল এবং এদের ঘোড়া। যদি না ঘুরে তাহলে হচ্ছে কোড লাগবে, খুলছে না? ওকে, সবগুলো আস্তাবল মনে হচ্ছে, কিন্তু ঘোড়া যে খুব বেশি এমন কিন্তু না। হ্যাঁ তখন যে দুটো দেখলাম ওই দুটোই। এই মাছটা এদিক থেকে এদিকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সোজা গিয়েছিলাম, এখন হচ্ছে আমাদের ডানে ঘুরতে হবে। বাবা ইয়ে করো না, পাথর ছড়ায় না। আমরা আমাদের ঘোরাঘুরি শেষ পর্যায়ে চলে আসছি, ক্যাসেল থেকে বের হয়ে যাচ্ছি। অন্যান্য ক্যাসেলগুলো অনেকখানি মানে প্রায় অধিকাংশ এরিয়া জুড়েই পাবলিক করে দেওয়া হলেও আলটিমেটলি এটা অনেকটাই প্রাইভেট। এখানে এখনও লোকজন প্রচুর পরিমাণে থাকে এবং এখনও অনেকখানি রেস্ট্রিক্টেড। তবে হ্যাঁ মানে পাবলিকের জন্য যতটুকু ওপেন করা আছে ততটুকু আসলে একেবারে
ইনসাফিসিয়েন্ট না। আমাদের গোপ্রোর চার্জ শেষের দিকে। আমরা এখান থেকে যাব হচ্ছে, আমরা কোথায় যাবো এরপর থেকে? সিটির নাম বার্গার সিটির নাম কি বলছিলাম? এন শপিং নাকি? না না, এক্সপ্রেস টুনা। ও স্কিলস টুনা। আমরা এখান থেকে যাবো হচ্ছে স্কিলস টুনা। স্কিলস টুনা বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে যাওয়ার পিছনে একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে এখানে গ্রিন আইটেম বেশ প্রচুর পরিমাণে পাওয়া যায়। গ্রিন মানে হচ্ছে ভেজিটেবল বার্গার বা ভেজিটেবল থেকে যে ভেজিটেবল যে মিটগুলো, সেগুলো যে আইটেম প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর বিং ফ্র্যাঙ্ক বার্গার কিংয়ের একটা ভিআইপি ডিসকাউন্ট কার্ড আছে, তো সেটা থেকে হয়তো দেখা যাবে যে বেশ ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পাওয়া যাবে। তো যদি আমরা আরও ভিডিও করতে পারি তাহলে করলাম, আর না হলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তারা আল্লাহ হাফেজ বলে দাও। I love it. হেই দাও। So